কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে রুক্মিণী আর চিরঞ্জিত স্যারের আসল একটা মুহূর্ত আমাদের প্যাক আপ হয়েছে। সেদিনকে আমাদের লাস্ট ডে অফ শুট ইন কলকাতা ছিল, তারপর আবার এক মাসের শিডিউল বা পরে আবার আমরা নেক্সট শিডিউলটা যেতাম। দিস ওয়াজ আর লাস্ট ডে। তোমাকে যখন চিরঞ্জিত দাকে বাই বলছি তখন এই ফটোটা তোলা হয়। এটা ন্যাচারাল একটা শট। সো এত ঝগড়া, মেয়ে আজকে সবকিছু অর্গানাইজ করছে এক হাতে, তারপরেও কি ঝগড়া থাকবে? ঝগড়াটা তো আর্টিফিশিয়াল, আমি এমনি বাবাকে কিভাবে সামলালেন? না বাবাকে সামলাতে তো হয় কিছু কারণে। বাবা একটা পয়েন্টের পর নিজের বাচ্চার মতো হয়ে যায়, সেই জন্য আমার বাবাটা ভারী মিষ্টি কিন্তু একটু দুষ্টু, তো সেই জন্য একটু শাসন করতে হয়। আর ফ্লোরে কি শাসন করা হয়েছে নাকি একদম দাদার আন্ডারে কাজ করা হয়েছে? না, ওনার সাথে কাজ করলে উনি হয়তো সবাইকে এরকম করে তুলে দেয়, তুমি তোমার মতো এটা করো, তুমি তোমার মতো এটা করো। আমি ভয় আছি, উনি নিজের মতো না এটা করো ওটা করো, ইয়ার্কি মারছে। আর আমাদের অনেক সিনে আমাদের পাতা যে লাইনস গুলো লেখা থাকতো, চিরঞ্জিত দা তারপরে ইম্প্রোভাইজ করছে, আমরাও করছি, তারপরে ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে, এইদিকেও বল যাচ্ছে ওইদিকে বল যাচ্ছে, এরকম একটা। বাট না কোনো ন্যাচারাল, এটাই শিখেছি। কি শিখলে এবং হ্যাঁ, এবং এরকম একটা মানুষের সঙ্গে অভিনয়, সেটা যদিও চ্যাম্পে হয়েছিল অল্প, এটা তো অনেকটা। এবং দাদা কালকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, তোমার প্রশংসায় পঞ্চম কেন জানি কি কেন বলছিল, আমার মনে হয় চিরঞ্জিত দা মানে হিমসেলফ ইজ আ লেজেন্ড, ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনার থেকে শেখার প্রচুর জিনিস, কিন্তু আমার মনে হয় একটা হয় কাজের শেখা আর একটা হয় মানুষ হিসেবে শেখা। আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে গেছিলাম আমরা সবাই ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুধু আমিও ছিলাম প্রচন্ড নার্ভাস, সেটা মিথ্যে বলে লাভ নেই। কিন্তু চিরঞ্জিত দা থেকে এটা সব থেকে বড় টেকঅ্যাওয়ে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করে নিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা, সেটা আমার চিরঞ্জিত দা থেকে শেখা। যেমন আজকে আমি আগে এসেছি ও পরে আমি সরি আমি এসেই আগে পা ধরে ক্ষমা চেয়েছি। আচ্ছা, মেয়ে কতটা দুষ্টু? তোমাকে তো মানে আপনাকে তো খানিকটা বললো। একদম দুষ্টু নয়, আমি এটা করি, তৈরি করতে এমন করি, এমন কথা বলি যে একটা এসি লাগাতে গেল একটা ঘরে, ও যখন অফিসের কাজে বেরিয়ে গেছে মাঝখানে আমি লোকটাকে দিয়ে অন্য এক জায়গায় লাগি, তো সে ডাকবে না, তো কি করবে, সে পাগল হয়ে গেছে। তো দাদা, খানিকটা যে এই মেয়ের বিয়ের প্রেশার একটা কথা হচ্ছে, দিদিকে কি বিয়ে করতে বলা হয়েছে তোমার এমনি? হ্যাঁ, আমি তো খালি বলি ওকে বিয়ে করতে বিয়ে করে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সেই জন্য বলি। আচ্ছা, আপনি কি চান মেয়ে বিয়ে করুক তাড়াতাড়ি? হ্যাঁ, আমি তো একদম ভীষণ চাই আমি বিয়ে করুক, আমার ছেড়ে চলে যাক। কিছু বলবে তুমি? তোমাদের রিপোর্টার থেকে এই যে ঘটক হলে তোমরা, এটা দেখে আমার খুব ভালো লাগে। এই যে নতুন প্রফেশনটা তোমাদের, থ্যাংক ইউ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। সবাইকে একটু ট্রেলার দেখার পর একটু চোখ ছলছল করছে না, আমার মনে মানে একটা তো চলেই আসে স্মৃতি, সেটা তো আছেই। বাট যেটা আমি বললাম যে যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন একটা মনের মধ্যে, বাট আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই অ্যাক্টার্স, আমরা জানি যে আমাদের কতটা নিজেদের ইমোশনসকে সেই মুহূর্তে নিজেদের ওপরে আমার মনে হয় প্রভাবটা ফেলতে দেওয়া উচিত বা উচিত না। বাট অফকোর্স দেয়ার ওয়্যার মোমেন্টস, যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমি প্রচন্ড ইমোশনাল ছিলাম। কারণ হয়তো আমি একটু আগেই বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছি বাবার সঙ্গে ঝগড়াটা হয়েছে, আনলাম যে বাবার সঙ্গে এইরকম ঝগড়াটা আমি জানি না, এটা আমি কোনোদিন উপভোগই করিনি। মায়ের সঙ্গে এটা হয়, কারণ মা এখন কোথাও না কোথাও আমার বাচ্চার মতো হয়ে গেছে, যেন ক্লাস 9-10-এর টিনেজারের মতো। কিন্তু আমি যখন এতটা ঝগড়া করেছি চিরঞ্জিত দার সঙ্গে সিনে, আমি দৌড়ে এসে বলছি এতটা ঝগড়া, এতটা চিল্লানো উচিত বাবার উপর, এটা করা যায় না, আমরা সবাই করি, আরো বেশি হয়, এটা তো কিছুই না। কিন্তু হয়তো সেই বয়সটায় বাবাকে পাওয়ার আগে বাবাকে হারিয়েছি, তো ওই জায়গাটা হয়তো যদি কোনো অভিমান থাকে, হয়তো এই যে ঝগড়াটা করতে পারিনি এটার অভিমানটা উঠে গেছে। অনস্ক্রিন বাবা কি সেটা পূরণ করতে পারলো কিছুটা হলে? আর অনস্ক্রিন বাবা আমার সুইটহার্ট। অনস্ক্রিন বাবা হচ্ছিল সব থেকে প্যাম্পারিং, সব থেকে সুইটেস্ট,
সব সিচুয়েশনে কুল কাম অ্যান্ড সব থেকে বড় জিনিস, আমি চিরঞ্জিত দাকে বলতাম যে আমাদের সেটে আমরা সবাই আমাদের লাইনস করছি, সবকিছু করছি, আমরা মাঝে মাঝে হলেও একটু হয়তো মাথা থেকে বেরিয়ে আছে। চিরঞ্জিত দা অ্যাট দিস এজ যেইভাবে ওনার ফিটনেস, যেরকম ওনার মেমোরি, উনি যেভাবে প্রত্যেকটা সিন করতেন, বারবার করতেন, আমাদের দোষে দুবার করে করতেন, বাট উইথ ইকুয়াল এনথুজিয়াজম, টা হ্যাটস অফ, লাইক হ্যাটস অফ। রুক্মিণী বাবাকে কি খুব মিস করছিলে শুটিং এর সময়? শুটিং এর সময় বলবো না, শুটিং এর আগে অবশ্যই করেছি, এখন যখন আবার রিভিজিট করছি, মিস করার জায়গাটা হলে এটাই বলবো যে কাজটা দেখাতে পারলে খুব খুশি। একটা দ্বিতীয় আচ্ছা, মেয়ে পাওয়া গেল, কোন চিরঞ্জিত দা, নাম আছে দ্বিতীয় মেয়ে পাওয়া গেল আর কি। হ্যাঁ 100%। আমি যেটা ফিল করেছি, ও যখন জড়িয়ে ধরে আমায়, যখন শুটিং এতে কোনো সময় আমরা কাঁদছি, কিছু একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, তখন আমার মনে হচ্ছিল আমার ডিস্টেন্সে থাকা আমার মেয়ে, সে আমার কাছে চলে এসেছে। আচ্ছা, এই ছবিটা যখন প্রথম লুক বেরোলো, দর্শক কিন্তু বহু দর্শক রয়েছে যারা কিন্তু পিকুর সঙ্গে একটু হালকা রিলেট করছে। আমার মনে হয় ওটা যখন টিজারটা বেরিয়েছিল, টিজারে ঝগড়াটা নিয়ে সবাই অনেক বেস্ট, বাট আ লট অফ পিপল অলসো টোল্ড মি কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ। আমাদের দেখতে খুব ইচ্ছা করছে। আর ওর সঙ্গে পিকুর সঙ্গে ডিফারেন্স এখানে অনেকটা আছে। অনেক। ওখানে ওর রাগটা হচ্ছে ন্যাচারাল, এখানে এর পেছনে গল্প আছে আমার রাগের পিছনে, তো সেই সেটা ডিফারেন্স। আচ্ছা দাদা দাদা একটা সিক্রেট নামে ডাকেন রুক্মিণীকে, কালকে আমাদের বলেছেন। রুক্মিণী জানে তো সেটা নিশ্চয়ই। ও গড, এটা চ্যাম্প থেকে আমায় যেদিন প্রথম দিন দেখে, আমার মনে আছে ইদার অফিসে মৌরাতে ছিল বা ফার্স্ট ডে শুটে কোনো একটা, এন্ড দ্য ফার্স্ট থিং আমি যখন প্রণাম করেছি মেয়েটাকে, তখন উঠে আমাকে বলেছে না না তোমার তো রুক্মিণী না, তোমায় গর্জিয়াস বলে দেন। হি হ্যাজ মেনটেন দ্যাট এভার সিন্স। আমার খুব ভালো লাগে। দাদা কোন অর্ডারটা এক্সপ্লোর করলে রুক্মিণীদের? না এক্স্যাক্টলি তুই বল, তুই কি ঝগড়া লাগাতে চাস? না কোন অর্ডারটা, এই যে অর্ডার নিয়ে একটা ঢোকে এবং যখনই আসে আশপাশটা কেমন একদম থমথমে হয়ে যায়, তো তুমি কোন অর্ডারটা কাকে বলছে এই কথাটা? দিস ইজ চিরঞ্জিত চক্রবর্তী ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। হ্যাঁ প্লিজ। আমার জন্য কিছু ওটা হয় না, কোনো এফেক্ট হয় না আমার জন্য, আর কেউ এলেই হবে না। হয়তো আমি তো বলছেন বাবা। একটু হয়তো অসুবিধা হবে, বাকি আমার কিছু মনে হয় না কিছু। সে একটা আমি একটা, যাও লড়ে নাও। প্রশ্নটা একটু আগে বাবাকে এটা আমার টেনশন ছিল। হ্যাঁ, এই অরাটার সামনে তুমি কি এক্সপ্লোর করলে? স্ক্রিন প্রেজেন্সের সামনে কিভাবে তো নরমালি এত লম্বা মেয়ে আমার দেখে আমার মেয়েও লম্বা, কিন্তু এত লম্বা। এই জন্য আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে যে আপনি কি ওনার মেয়ে হন? ও বললাম যে হ্যাঁ, বলতে আমাকে মানে প্রচুর জন জিজ্ঞেস আমরা করেছে। সত্যি এমব্রেস করি যখন আমরা, তখন কিন্তু এরকম কমফোর্টেবলি আমার বউকে এমব্রেস করতে পারি, শর্ট হাইট তো সেই জন্য। আমরা বলছি তো বল। প্রশ্ন করছিলাম একটু আগে, মানে অন স্ক্রিন বাবাকে যে প্রশ্ন করা হচ্ছিল, হাঁটি হাঁটি পাপা, আমরা যদি ছোট থেকে আমাদের যখন হাঁটা শেখানো হয় এটা বলা হয় থাকে, এই সিনেমায় কি মেয়ে বাবাকে গিয়ে কোথাও শেখালো এই পথ চলাটা? আমার মনে হয় অবশ্যই এই ছবিতে মেয়ে তো শেখায়, কিন্তু আমার মনে হয় যে একটা বয়সের পর, আমি যেটা বলছিলাম যে আগে আমাদের মা বাবারা না আমাদেরকে প্যারেন্ট করে, একটা বয়সের পর আমরা তাদেরকে শাসন যেটা করি। ওর মার সম্বন্ধে বলছিল এখন, সেটা প্যারেন্টিং হয়। সেটাই তো, সেই দিক থেকে হয়তো এই ছবিটা যে প্রথম যখন টিজার বেরোয় তখন সবাই ভাবে যে এটা সম্পর্কের গল্প, এটা হয়তো দায়িত্ববোধের গল্প, একটা রেসপন্সিবিলিটির গল্প, কিন্তু এখন ট্রেলার যখন সবাই দেখে নিয়েছে এটা বুঝছে যে শুধু যে বাচ্চারা শাসন করে মা বাবাকে তা নয়, কিন্তু একটা বয়সের পরে স্পেশালি যখন কোনো সিঙ্গেল প্যারেন্ট হয়, যেটা আমিও কোথাও না কোথাও অনুভব করি আজকে মাকে একা পেয়ে, যে তাদের একটা সঙ্গী দরকার, আর কিছু না হলে একটা কথা বলার লোক দরকার। আজকে এত ব্যস্ত, আজকে আমি ইন্টারভিউ করছি, বাড়িতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, ট্রায়ালস করছি, কালকে আবার প্রমোশন আছে, এই আছে, শুট আছে, মায়ের সঙ্গে কথা কখনো বলতে একটা যদি কোম্পানি করা যায়, তো প্রফেশনাল কোম্পানি, যারা এই মানুষগুলোর সঙ্গে গিয়ে একটু গল্প করে আসে সেই 1 ঘন্টা। সেই কম্প্যানিয়নশিপের গল্পটাও হাঁটবে।